আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাইয়া, কেমন আছেন আপনারা? শোনা যাচ্ছে আমার কথা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ওকে, সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন প্যাটার্ন নিয়েছি। সেটা হচ্ছে রিডিং রিডিং প্যাটার্নের, রিডিং মডিউলের এন্ডিং ম্যাচিং বলে এটাকে। এন্ডিং ম্যাচিং অফ কোশ্চেন প্যাটার্ন আমরা এটা বই নিয়েছি হচ্ছে কেমব্রিজ 19। রিসেন্টলি এই টাইপের কোশ্চেন প্যাটার্ন আসলে খুব কমন। মোস্ট অফ দা এক্সামে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন গুলো থাকছে, যার কারণে আমরা এই প্যাটার্নটা একটু নিচ্ছি এবং আমরা একটু প্র্যাকটিস করব যাতে করে আমাদের মেইন এক্সামের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের হেল্প হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইটা মূলত এই টাইপের কোশ্চেন প্যাটার্ন গুলো একটু টাফ হয়। আমরা জানি যে যেহেতু এটা প্যাসেজ থ্রিতে থাকে মোস্ট অফ দ্য টাইম। দেখেন, এটা হচ্ছে এই টাইপের কোশ্চেন প্যাটার্ন। এখন এখানে আপনি যদি একটু খেয়াল করেন, কোশ্চেন হচ্ছে 31 থেকে 34। আর এখানে বলতেছে কি দেখেন, কমপ্লিট ইজ স্টেট সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং এ টু এফ। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশন গুলার মধ্যে থেকে আমাদেরকে এখানে আহ, এই সেন্টেন্সের এন্ডিং কি হবে, কাইন্ড অফ কমপ্লিটিং সেন্টেন্সের মতো আর কি। আমরা ছোটবেলায় যে কমপ্লিটিং সেন্টেন্স করতাম, সেই কমপ্লিটিং সেন্টেন্স টাইপের কোশ্চেন এখানে দেওয়া আছে। আমরা এই টাইপের কোশ্চেন গুলাকে কিভাবে সলভ করতে পারি সেটা নিয়ে আমরা একটু কাজ করব। ভেরি সিম্পল। এখানে কোশ্চেন আছে চারটা, কিন্তু এখানে অপশন আছে কয়টা? ছয়টা। তো এখানে বরং কয়েকটা বেশি কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, অপশন দেওয়া আছে। এর মধ্যে থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা একটু দেখি কি বলে। এখানে বলতেছে কি, তার আগে আমরা একটু যদি প্যাসেজটা একটু খেয়াল করি। ইজ দ্য ইরা অফ আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন আপন আস, মানে কি? এটা তারা কি বুঝতেছেন, একটু কেউ এক্সপ্লেইন করেন তো। ইজ দ্য ইরা অফ আর্টিফিশিয়াল স্পিচ, ইরা মানে কি? বিশ্ব, পৃথিবী। আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন আপন আস, আর্টিফিশিয়াল যে স্পিচটা, কথা, আর্টিফিশিয়াল যে স্পিচ যেটা আমরা এখন এআই দিয়ে খুব বানাই, এগুলা কি আসলে আমাদেরকে ট্রান্সলেট করে হয় কিনা বা আমাদেরকে সরাসরি ট্রান্সলেট করে কিনা, এরকম কোন সাইন্টিফিক একটা প্যাসেজ নিয়ে এখানে কথাবার্তা বলতেছে। আচ্ছা, এখন আসি, আমরা যদি একটু খেয়াল করি যে 31 নম্বর কোশ্চেনের জন্য কি বলতেছে এখানে বলতেছে স্পিচ ট্রান্সলেশন মেথডস আর ডেভেলপিং ফাস্ট। স্পিচ, কথা, ট্রান্সলেশন মেথড, ট্রান্সলেট করার যে মেথডস, এই মেথডস আর ডেভেলপিং। ডেভেলপিং মানে উন্নত হচ্ছে, ফাস্ট দ্রুত, ইন জাপান। তো জাপানে এই স্পিচ ট্রান্সলেশনের মেথডটা অনেক দ্রুত ডেভেলপ হচ্ছে। এটার সাথে আমাদের এখানে কোনো একটা অপশনকে আমরা সিলেক্ট করব। এরপরে বলছে দ্য টিভি ইন্টারভিউস, টিভি ইন্টারভিউ গুলা দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার। যে টিভি ইন্টারভিউ গুলা যেখানে ট্রান্সলেশন ভয়েস ওভার ব্যবহার করে, মেথডস আর সাকসেসফুল। এই মেথড গুলা সাকসেসফুল হচ্ছে, এই ভয়েস ওভার গুলা কি হচ্ছে? সাকসেসফুল হচ্ছে। এন্ড সামথিং এখানে কিছু একটা হতে পারে, আমরা জানি না।
এবার ফিউচার ট্রান্সলেশন সিস্টেমস, ভবিষ্যতে ট্রান্সলেশন সিস্টেম গুলা শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি। এটা মানুষদেরকে যথাযথভাবে অ্যাড্রেস করবে, এই ট্রান্সলেশনের মাধ্যমে অ্যাড্রেস করা হবে। এরপরে কি, ইউজার্স মে বি এইবল টু মেইনটেইন দেয়ার লোকাল কাস্টমস। যারা ব্যবহারকারী তারা লোকাল যে কাস্টম, যে সংস্কৃতি, যে পদ্ধতি, মেথড, সেটাকে তারা মেনটেন করবে, সক্ষম হবে মেনটেন করতে সক্ষম তারা। আচ্ছা, এরপরে এই নাম্বারটা কি বলছে, বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস। কিন্তু এটা একটি কনসার্নের বিষয়। As system do not need to conform to standard practices. সিস্টেম গুলা not to need to conform, এটা কনফার্ম হওয়ার প্রয়োজন পড়বে না। সরি, এই কনফার্ম মানে কি, এই কনফার্ম না, কিন্তু এটা এখানে কনফার্ম। এই কনফার্ম মানে হচ্ছে মেনে চলা। তারা মেনে চলবে না টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিসের যে ওয়ে, পদ্ধতি, লোক মানে নির্দিষ্ট এলাকার যে প্র্যাকটিসের পদ্ধতি তারা মেনটেন করবে না। এরপরে বলছে বাট দে আর ফার ফ্রম পারফেক্ট। তারা পারফেক্ট হওয়ার ব্যাপারে অনেক দূরে আছে, পারফেক্ট হওয়ার ব্যাপার থেকে অনেকখানি পিছিয়ে। ডেসপাইট দ্য নয়েজ ইস্যুস, নয়েজ ইস্যুটাকে অ্যাভয়েড করা হচ্ছে ব্যতীত। বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, কোন একটা কারণ বলছে যেখানে ট্রান্সলেশন খুবই ইমিডিয়েট দরকার হয়, মানে ইনস্ট্যান্ট ট্রান্সলেশন দরকার হয়। অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, যেখানে ভালো ম্যানার এবং অ্যাওয়ারনেস এর ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে শুরুতে আমাদেরকে দেখতে হবে স্পিচ ট্রান্সলেশন মেথডস আর ডেভেলপিং ফাস্ট ইন জাপান। আচ্ছা, এখানে দেখেন কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন দিচ্ছে, এই এমসিকিউ কোশ্চেন। তো এমসিকিউ কোশ্চেনে এখানে শুরুতে যেটা বলছে যে আপনি ফার্স্ট প্যারাগ্রাফে পাবেন, এরপরে এই যে কার্লসরু ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে কথাবার্তা হবে, হিটাসিকার গাইড অফ গ্যালাক্সি নিয়ে কথা হবে, এরপরে রাইট অ্যাবাউট শেয়ারিং এক্সপিরিয়েন্সেস, এগুলো নিয়ে কথা হবে। তো যেহেতু এখানে শুরুর দিকে আরো 4টা 5টা কোশ্চেন আছে, তো আমরা এটা মাঝামাঝি বা শেষের দিক থেকে এটা 4টা 5টা প্যারার থেকে খোঁজা শুরু করবো। তা আপনি এখানে যে ইয়াটা আছে, এই পরের পেজ থেকে, এখান থেকে একটু পড়েন তো, দেখেন তো জাপান নিয়ে বা তাদের ট্রান্সলেশন নিয়ে, জাপানের কাজ করা নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা একটু পড়েন তো আপনারা শুরুতে। তো যেহেতু জাপানের কথা বলতেছে, তো জাপান নিয়ে কিন্তু স্পেসিফিক কথা বলবে তারা, এটা কিন্তু মেইন কিওয়ার্ড। পরের ফেরাতে আছে। হ্যাঁ, গ্রেট। কি বলতেছে, ওয়েভেল হাইলাইটস দ্য সিগনিফিকেন্স অফ সার্টেন এশিয়ান নেশনস, nothing that voice translation has really taken off in countries such as Japan with a range of system. There is still long way to go. তো বলছে তারা এই কাজটা শুরু করেছে, কিন্তু এটা কি এখনো অনেক দূর যাইতে বাকি, নাকি এরকম কিছু বলতেছে না? এরকম কোন ইনফরমেশন আছে দেখেন তো এখানে, লং টু গো, এরকম কোন ইনফরমেশন আছে দেখেন তো এই টাইপের কিছু? শুরুটা কি বলছে, বাট দে আর কনসার্ন অ্যাবাউট দিস। কি বিষয়ে কনসার্ন, এই বিষয়ে নিয়ে কোনো ডিসকাশন হয় নাই। অ্যাজ সিস্টেম নট নিড টু কনফার্ম স্ট্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস করা নিয়ে কোনো কথা হয় না, বাট দে আর ফার ফ্রম পারফেক্ট। তার এটা হইতে পারে। অনেক দূরে। সি নাম্বারটা যায় কিনা? সি নাম্বারটা হবে মনে হয়। হ্যাঁ, তাহলে আমরা সি নাম্বারটা এখানে দিতে পারি, লং ফার অ্যাওয়ে মানেই হচ্ছে ফার ফ্রম পারফেক্ট, তাই না? ওকে। তো তাহলে আমরা 31 থেকে সাথে আমরা সি নাম্বারটা আপাতত এখানে রাখি, যদি আমরা পরবর্তীতে আরো স্পেসিফিক কোনো বিষয় পাই তখন আমরা সেটা নিয়ে কথা বলবো।
এবারে টিভি ইন্টারভিউজ দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস আর সাকসেসফুল। টিভি ইন্টারভিউ গুলা যেগুলা ভয়েস ওভার গুলাকে ট্রান্সলেট করে, তারা মূলত এই মেথডটাতে সাকসেসফুল। এরপরে কি বলতেছে? এরপরে বলতেছে দেখেন, তো a translation system need to be simultaneous like the translator voice speaking over the foreign politician being interviewed on TV। দেখেন টিভি ইন্টারভিউ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে না? সিমultaneous মানে কি জানেন? স্বতঃস্ফূর্ত। সিমultaneous মানে স্বতঃস্ফূর্ত বা হচ্ছে ইমিডিয়েট, সাথে সাথে রেসপন্স করার বিষয়। ঠিক আছে? লাইক দ্য ট্রান্সলেটর ভয়েস স্পিকিং ওভার দ্য ফরেন পলিটিশিয়ান বিং ইন্টারভিউড অন দ্য টিভি। যখন এ মনে করেন যে এই যে বিদেশি তারা পলিটিশিয়ানদেরকে ইন্টারভিউ নেওয়া হয়, এই যে ট্রান্সলেটরটা যে ব্যবহার করা হয়, এটা কি আগে সে কথা বলে এরপরে 2-4 মিনিট পরে ট্রান্সলেট করে নাকি ইমিডিয়েট ট্রান্সলেট করে? এটা ইমিডিয়েট। ইমিডিয়েট করে। ইমিডিয়েট ট্রান্সলেট করে টিভি। সো এখানে স্পিকার্স পজ আফটার ভেরি ফিউ রিমার্কস এন্ড ওভার দ্য ট্রান্সলেশন টু বি ডেলিভারি। আচ্ছা দেখেন, তাহলে এই সম্পর্কে কোনো ইনফরমেশন আছে দেখেন তো। TV interviews that are translation voiceover methods are successful. ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট। Yes, because translation is immediate. TV interviewer যে ভয়েস ওভার মেথডটা এটা সাকসেসফুল, কারণ কি? কারণ ট্রান্সলেশনটা কি ইমিডিয়েট, তাৎক্ষণিক, তাই না? তাৎক্ষণিক এই জি। ট্রান্সলেশনটি হয়। তাহলে এখানে 32-এর সাথে আমরা কোনটা দিব? ই নাম্বার নাকি? ওকে। Future translation system should address people appropriately. ফিউচার ট্রান্সলেশন সিস্টেম গুলাতে মানুষদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করতে হবে। কি করতে হবে? এখানে আমরা একটু পড়ি, দেখি কি বলতেছে এরপরে। It needs to work offline for situation where internet access is not possible, uh, and to address, দেখেন অ্যাড্রেস নিয়ে কথা বলতেছে, apprehension about the amount of private speech data accumulating in cloud having and sent to servers for processing। তো এখানে অ্যাওয়ারনেস নিয়ে কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, এরপরে পড়ি, সিস্টেম নট অনলি নিড টু কোপ দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ সাচ এজ ইন নয়েজ, দে উইল অলসো নিড টু বি সোশ্যালি অ্যাওয়ার। দেখেন কি বলতেছে ভাই, তাদের কি প্রয়োজন পড়বে? সোশ্যালি অ্যাওয়ার হওয়া বাই অ্যাড্রেসিং পিপল দ্য রাইট ওয়ে। মানুষদেরকে ঠিকঠাক ওয়েতে, রাইট ওয়েতে নিয়ে আসার জন্য পিপলদেরকে অ্যাড্রেস করতে হবে সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমে। সাম কালচারাল ট্র্যাডিশনস ডিমান্ড সেলফ রেসপেক্ট ফর একাডেমিক স্ট্যান্ডার্ডস। কিছু সাংস্কৃতিক ঐতিহ্য সেটাও ডিমান্ড করে রেসপেক্ট ফর একাডেমিক স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাসের জন্য কিছু রেসপেক্ট, ম্যানার ফর এক্সাম্পল, এন্ড ইট ইজ অনলি পলাইট ফর দ্য রেসপেক্ট দিস। আচ্ছা, এই রেসপেক্ট, অ্যাওয়ারনেস, হ্যাঁ, ম্যানারিজম, এইগুলা নিয়ে কোথায় কথা বলতেছে দেখেন তো। ফিউচার ট্রান্সলেশন সিস্টেম শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি। এটার সাথে কোনটা যায়? এফ নাম্বার মনে হয়, এফ নাম্বার। কনসার্ন and অ্যাবাউট have দ্য an গুড awareness of এফ নাম্বার। এটা গুড কি ম্যানার। বলতেছেন এক নম্বরে? বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস, তারা সচেতন, কনসার্ন। কিন্তু এই যে রেসপেক্ট, ম্যানার, এগুলা নিয়ে যে কথাবার্তা বলতেছে, এটাকে হাইলাইট করতেছে। এটা কি দেওয়া যায় কিনা? এন্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স। জি ভাই, এটা জি ভাই, এটা দেওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু খুব পারফেক্টলি এটার সাথে ম্যাচিং। এন্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স। দেখেন এখানে ওইগুলা নিয়ে গুড কথাই ম্যানার্স। বলতেছে। দেখেন আরেকবার একটু খেয়াল করেন, এই যে বলতেছে কি অ্যাড্রেসিং পিপল ইন দ্য রাইট ওয়ে, সাম কালচারাল ট্র্যাডিশন, দেখেন ডিমান্ডস ফ্রম এন্ড রেসপেক্ট অফ একাডেমিক স্ট্যাটাস ফর এক্সাম্পল, এন্ড ইট ইজ অনলি পোলাইট টু রেসপেক্ট দিস। ঠিক আছে, এগুলা নিয়ে কথাবার্তা বলতেছে। তো এটা কি অ্যাওয়ারনেস এন্ড কি ম্যানার্স নাকি? এন্ড হ্যাভিং জি। গুড ম্যানার্স। এর সাথে আমরা এফ নাম্বারটা দিতে পারি।
এরপরে ইউজার্স মে বি এবল টু মেনটেন দ্য লোকাল কাস্টমস, তারা তাদের নিজেদের যে কাস্টম, প্রথা, রীতিনীতি এগুলো মূলত মেনটেন করবে। এর বাইরে কি করবে দেখেন, এরপরে আমরা পড়ি কি বলতেছে। ওকে, আচ্ছা এখানে ছিলাম নাকি? আচ্ছা, এট দ্য সেম টাইম দে মাইট হেল্প টু প্রিজার্ভ লোকাল কাস্টমস, পেয়েছেন লোকাল কাস্টমস, showing the spread of habits associated with international language such as its uh, readiness to get on first name terms. ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লোকাল কাস্টমের পাশাপাশি তারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ যেটা এইটাকেও তারা কি করবে, এখানে কি বলতেছে, এখানে এই যে বলতেছে মেনটেন দেয়ার লোকাল কাস্টম, ঠিক আছে, তারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের থেকে তারা তাদের লোকাল কাস্টমটাকে কি করবে, প্রায়োরিটি দিবে। লোকাল যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন মেথড এটাকে তারা বেশি প্রায়োরিটি দিবে। বি হবে। তাহলে বি নাম্বার কি বলছে, a system do not need to conform to standard practice, আর স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থেকে কি করবে যেন কিছুটা দূরে, বিষয়টা এরকম আর কি, কাছাকাছি না। হ্যাঁ, তাহলে 34-এর সাথে কি হবে, বি হবে। তাহলে 31-এর সাথে আমরা কি পাইলাম, 31 কোনটা পাইলাম, সি নাকি, বাট দে আর ফার ফ্রম পারফেক্ট। 32-এর সাথে সাকসেসফুল বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট। 33-এর সাথে ফিউচার ট্রান্সলেশন সিস্টেম শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি and have an awareness of বিকজ these manners. 34-এর সাথে users may be able to maintain their local customs as system do not need to conform to standard practices. আচ্ছা, এটা কিন্তু one of the toughest question pattern in IELTS reading, তো যার কারণে এখানে একটু প্র্যাকটিস করতে হবে। তবে এটা কঠিন হইলেও এখানে কিন্তু কয়েকটা ওয়েতে এখানে আনসার গুলো করা যায়। হ্যাঁ, যেমন আপনি এখানে অনেক সময় এই যে আগে ছোটবেলায় যেমন কমপ্লিটিং সেন্টেন্স, যেটা একটা সেন্টেন্স দেখে এটা মনের মতো করে মিলাইতে পারতেন, তাই না? এখন ধরেন আপনার হাতে মোটেই সময় নেই, খোঁজার টাইম নেই, এটা যেহেতু শেষ প্যারা, শেষ প্যাসেজ, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এরকম লাইন পড়া সেই লাইনটির উপরে বেস করে এইটার উপরে কেমন একটা সেন্টেন্স কম দিলে সেই সেন্টেন্সটা কমপ্লিট হয়, সেরকম একটা সেন্টেন্স গেস করে সেটা এখানে মিলাইবেন। যদি এখানে মিলা যায় সেটা দিয়ে দিবেন, এভাবেও দেখবেন দুই একটা হয়ে যাবে, যদি এটা একান্ত না সময় থাকে। আর যদি সময় থাকে তাহলে তো অবশ্যই খুঁজবেন। সেক্ষেত্রে আমাদের যেমন খোঁজার ক্ষেত্রে আমরা কোথায় গেলাম, যে এই যে ট্রান্সলেশন মেথডটা ডেভেলপিং হচ্ছে জাপানে, তো এই জাপানটা আমরা বেশি প্রায়োরিটি দিয়ে খুঁজলাম, যে জাপান যেহেতু কিওয়ার্ড এটা থাকবেই। এরপরে ভয়েস ওভার মেথডস নিয়ে কথাবার্তা বলছে, তো এটা নিয়েও এখানে ডিসকাশন থাকবেই। তো এরকম কিওয়ার্ডস গুলাকে হাইলাইট করে যদি আমরা খুঁজতে পারি তাহলে এটা পাওয়া যাবে। আর এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু খুবই কমন রিসেন্ট এক্সাম গুলাতে, তো যার কারণে এই কোশ্চেন প্যাটার্নটা একটু ভালো করে দেখতে হবে। ওকে, জি। আহ, আমরা আরেকটা ভাই কোশ্চেন। এগুলা কি ভাই রেগুলার আসে? হ্যাঁ, অবজেক্টিভ আর এগুলা কি রেগুলার আসে না মাঝে মাঝে আসে? কোনটা, এন্ডিং ম্যাচিং? জি, এটা একটু কম দেখছিলাম ভাই, এটা হ্যাঁ, এইটা হচ্ছে কেমব্রিজে, আপনাদের কেমব্রিজে এই এই এন্ডিং ম্যাচিং এর রেশিওটা অনেক কম, কিন্তু রিসেন্ট যে এক্সাম গুলো আসতেছে এই এক্সাম গুলাতে খুবই কমন। আমাদের এখানে যারা মক দেয় তারা কিন্তু রিসেন্ট এক্সামের উপরে মক দেয়। হ্যাঁ, তো তাদের এই মক গুলাতে আমরা মূলত এই মকটা ইয়া থেকে কিনতে হয়। তো এখানে একদম রিসেন্ট এক্সাম গুলা মক গুলা আমরা নিই, তো এখানে কিন্তু খুব কমন এই কোশ্চেন প্যাটার্নটা, আপনারা কেমব্রিজে খুব কম পাইবেন, কিন্তু এই কোশ্চেন প্যাটার্নটা ইম্পর্টেন্ট। খুঁজে খুঁজে বের করবেন যে কেমব্রিজে কয়টাই এখন এই যে কারেক্ট এন্ডিং এই ম্যাচিংটা আছে, ঠিক আছে, এন্ডিং ম্যাচিংটা যে কয়টা আছে সবগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন বাসায়। এই টাইপের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কারো কোনো কথা আছে? ভাই কথা হলো, মানে এগুলা ধরেন পরীক্ষা হলে বের করা তো অনেক সময় সাপেক্ষ, কিন্তু এত কম সময়ে যত আমি ভালো পারি, মানে আমার কথাটা মানে সবসময় এটা বলি আর কি, মানে কেমনে সম্ভব এগুলা ভাই, এটা সময় কেমনে সম্ভব, মেনটেন করি? কারণ আপনি যখন
একটা লেভেলে পৌঁছাবেন, তখন আপনার এটা পুরোটা পড়া লাগবে না, স্ক্যানিং এন্ড স্কিমিং করেই এটা বুঝতে পারবেন। যেমন আমি এটা যখন আমি নিজে খুঁজতে যাব, আমার কিন্তু এটা সর্বোচ্চ 2 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে, কিন্তু আপনি এখন খুঁজতে গেলে এটা আবার আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, এটা রিজন ইজ দ্যাট আমি আর আমার মধ্যে একটা, বা যারা এই এক্সামে ভালো একটা ধরেন ব্যান্ড 8 বা হচ্ছে 7.5, 8.5 এর লেভেলে থাকে, বা যারা ভালো একটা লেভেলে চলে আসে, তাদের জন্য এটা খুঁজে বের করার কোনো বিষয় না। যেমন হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, রেফারেন্স কোশ্চেন, এইগুলা, এন্ডিং ম্যাচিং, এইগুলা হ্যাঁ একটু টাফ, কিন্তু এটা আপনি যখন 3 মাস 4 মাস প্র্যাকটিস করবেন তখন তো এত কঠিন আপনার কাছে মনে হবে না। আপনি এখন যখন ফার্স্ট করতেছেন তখন তো অবশ্যই কঠিন মনে হবে। আর এটাতে এখন সময় সাপেক্ষ বিষয় হবে, সময়ের দিকে আপনার এখন ফোকাস করতে হবে না। আমি আপনাদেরকে বারবার বলি, প্রত্যেকদিন বলতেছি, একটা কথা বারবার বলবো না, সময়ের দিকে এখন ফোকাস করবেন না, সময়ের দিকে ফোকাস করবেন লাস্ট 1 মান্থ, যখন আপনার একদম লাস্ট 1 মান্থ, তখন আপনি সময়টাকে মিনিমাইজ করার ট্রাই করবেন। ঠিক আছে, সময় এখন ফোকাস করবেন না, এখন আপনার ওনলি ফোকাস অন দা অ্যাকুরেসি, অ্যাকুরেসির দিকে ফোকাস করতে হবে। যে আমি 10টা করলাম, এর মধ্যে আমার 9টা হচ্ছে কিনা, 8টা হচ্ছে কিনা, এটা ফোকাস। এটা যদি 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা আগে এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য অ্যাকুরেসি। অ্যাকুরেসি যদি হয়ে যায় তখন আস্তে আস্তে আপনি টাইমটা মিনিমাইজ করতে পারবেন। কিন্তু আপনি ধরেন সলভ করে ফেললেন টাইমলি, কিন্তু আপনার অ্যাকুরেসি হইলো না, 10টার মধ্যে 2টা হয়েছে, এটা দিয়ে লাভ আছে? এই জন্য এখন আপনি এক্সাম ভেন্যুতে কি করবেন এটা এখন নিয়ে টেনশন করবেন না ভাই। এখন আপনার এক্সাম ভেন্যু নিয়ে টেনশন করার সময় না। এক্সাম ভেন্যু নিয়ে টেনশন করবেন আপনি লাস্ট 1 মাস বা 15-20 দিন। এখন আপনার টার্গেট থাকবে যে আপনি অ্যাকুরেসি কিভাবে কনফার্ম করবেন। এটা একটা মেসেজ যদি 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা, 3 ঘন্টা লাগলে 3 ঘন্টা, কিন্তু ফোকাস অন দা অ্যাকুরেসি। আমার কথা ক্লিয়ার হয়েছে মাসুদ ভাই? জি ভাই। জাস্ট অ্যাকুরেসি দিকে ফোকাস করেন, আপনি আগামী 3 মাস শুধু অ্যাকুরেসি দিকে ফোকাস করেন, টাইমের ভাই আমার দরকার নেই। একটা সমস্যা হলো ফ্যাসেসটা বুঝতে অনেক বেশি কষ্ট হয়, মানে ফ্যাসেস কিছু কিছু ফ্যাসেস আসলে একবার বুঝতে পারি তো না, এই আর কিছু তিন কিছু তো নাম্বার বুঝতে প্যাসেজটা, পারি। 3 নাম্বার আর 4 নাম্বার, জি ভাই। 3 নাম্বারটা বেশি সমস্যা নেই। আচ্ছা, 3 নাম্বার ওই যে প্যাসেজের 3 নাম্বার প্যাসেজটা করতে একটু হ্যাঁ, বেশি তিন সমস্যা নাম্বার হয়। প্যাসেজের সমস্যাটা আপনার এক্সামের আগ পর্যন্ত থাকবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিয়ে আপনাকে সলভ করতে হবে। এখন কথা হইতেছে, ধরেন আমি মানলাম 3 নাম্বার প্যাসেজ আপনার সমস্যা, আপনি কি 1 নাম্বার প্যাসেজে 100% হয়? না তাহলে আগে 1 নাম্বারের উপর ফোকাস করেন না ভাই, 100% অ্যাকুরেসি। এরপরে 2 নাম্বারে আসেন, এরপরে 3 নাম্বার শুরু করেন। আপনি যখন সহজগুলা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন 3 নাম্বারটা এখন যত কঠিন লাগছে এত কঠিন লাগবে না। আমার কথাটা কি আপনারা ক্লিয়ার হইতে পারছেন? 1 নাম্বার প্যাসেজ তো অবশ্যই জি। সহজ, রাইট? এখন আপনি আগে সহজগুলো 100% অ্যাকুরেসি করেন। যখন 100% অ্যাকুরেসি হবে, এখানে অনেকগুলা বিষয় আছে। যেমন আপনি 1 নাম্বার প্যাসেজ করতে যাবেন, অনেক ভোকাবুলারি সেখানে আপনি বুঝতে পারবেন, অনেক আইডিয়া আপনার মাথায় আসবে, কোশ্চেন প্যাটার্নের ক্লু গুলো আপনার মাথায় আসবে, অনেক ফাংশন আপনার মাথায় চলে আসবে সহজ প্যাসেজটা করতে গিয়া। এখন আস্তে আস্তে যখন আপনি কঠিন প্যাসেজের দিকে যাবেন, তখন ঠিক আছে, তখন আপনি আস্তে আস্তে, তখন হয়তো 10টার মধ্যে আপনার 7টা হবে, 5টা হবে, 6টা হবে। কিন্তু এখনই যদি আপনি 3 নম্বর প্যাসেজ নিয়ে পড়ে থাকেন, তাইলে এখন আপনার 2টা হবে। এই 2টার হতাশায় আপনি আবার 1 নাম্বার করতে ভালো লাগবে না। তো 3 নাম্বার প্যাসেজ নিয়ে এখন বেশি প্যারা নেওয়া যাবে না। শুরুতে আপনি একদম কেমব্রিজের 10 থেকে 19 পর্যন্ত যতগুলা 1 নাম্বার টেস্ট আছে সবগুলা টেস্ট শেষ করেন। এখানে যারা আছেন, মাসুদ ভাই, শাহজাহান ভাই, নাইম ভাই, আব্বাস ভাই, ওবায়দুল্লাহ ভাই, যারা যারা আছেন, মেহেদি ভাই, আমার কথা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন? আগে জি ভাই। প্যাসেজ 1 সলভ করেন, একদম 10 নাম্বার কেমব্রিজ থেকে 19 নাম্বার পর্যন্ত। ওকে, কয়দিন লাগবে বলেন মাসুদ ভাই, কয়দিন লাগবে আপনার এইগুলো সলভ করতে? 40টা প্যাসেজ আছে, 4 দিনে সম্ভব? না ভাই, সময় লাগবে। তাইলে এই যে আপনি 5 দিন আপনার লাগবে শেষ মিনিমাম। করেন নাই, তাহলে আপনি 3 নম্বর নিয়ে পড়ে পড়লে হবে ভাই? বলেন, আমার কথা আগে বুঝেন। আগে সহজটা করেন, করে এটা শিখা অভ্যস্ত হন, হ্যাবিচুয়েট হন, তারপরে আপনি 2-3-এ যান। আমি এইটা বারবার বলতেছি আপনাদের। কিন্তু আপনারা যে টেকনিকে যাচ্ছেন যে আমি একসাথে 1 2 3 নম্বর প্যাসেজ করব, এইভাবে হবে না। আমার আমার
ডিরেকশন ফলো করতে হবে। ঠিক আছে, আমাদের ডিরেকশন ফলো করে, আলহামদুলিল্লাহ আমার ডিরেকশন ফলো করে মানে শত শত স্টুডেন্টরা তো স্কোর উঠাচ্ছে। আমাদের অফলাইন ব্যাচে স্টুডেন্টরা ভালো করতেছে। আমার 4 তারিখে একজন স্টুডেন্টের এক্সাম আছে, আশা করছি উনি 7.5 to 8 পাবে। 27 তারিখে আমার 3জন স্টুডেন্টের রেজিস্ট্রেশন, এই মাসের 27 তারিখে। তো তারা আশা করছে 6.5 to 7 থাকবে। তো এটা খুব ইজি, মানে আমি আমি যে ডিরেকশনটা দিই এই ডিরেকশনটা ফলো করলে আপনার জন্য ইজি হবে। তা আপনি যদি আপনার মতো করে প্র্যাকটিস করতে চান তাহলে কিন্তু আপনি খেই হারিয়ে ফেলবেন এবং ডিসকারেজ হয়ে যাবেন। ভাই, এখন ভাই ওই যে বিষয় হচ্ছে ওই যে আপনি প্র্যাকটিস করানোর সময় আমরা যে ধরেন ম্যাচিং হেডিং বা এমসিকিউ প্র্যাকটিস করি, দেখা যাচ্ছে এগুলো 1 আর 2 খুবই কম আছে, এগুলো আছে 3-4, তখন হচ্ছে গিয়ে প্র্যাকটিস করার জন্য ওইখানে যাইতে হয় আর কি, 3 আর 4। আচ্ছা, আপনি যেমন হেডিং ম্যাচিং এর জন্য হেডিং ম্যাচিং সাধারণত 2 নম্বরে থাকে, তাই না? জি জি। হ্যাঁ, আপনি এখন একটা দুইটা প্যাসেজ সলভ করেন এটা বোঝার জন্য, কিন্তু আমি যেটা বলতেছি আগে শুরুতে আপনি ধরেন 1 সপ্তাহ টার্গেট নেন। আপনি ধরেন প্রত্যেকদিন 5 ঘন্টা পড়েন, এর মধ্যে থেকে আপনি 1 ঘন্টা, আমি প্রত্যেকদিন যেটা প্র্যাকটিস করাই, যেই মানে রেগুলার যেটা আমি কোশ্চেন প্যাটার্ন গুলো করাচ্ছি, 1 ঘন্টা আপনি এখানে সময় দেন। বাকি 4 ঘন্টা আপনি সময় দেন 1 নম্বর প্যাসেজ সলভ করার জন্য। 1 সপ্তাহ টানা আপনি 1 সপ্তাহ 1 নম্বর প্যাসেজের জন্য সময় দিবেন, আর 10 দিন 1 নম্বর প্যাসেজের জন্য, এরপরে টানা 10 দিন আপনি 2 নম্বর প্যাসেজের জন্য সময় দিবেন। আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে লিস্ট অফ হেডিংস 1 নম্বর প্যাসেজে কোথায় আছে, 10 থেকে 19 পর্যন্ত। কে কে খুঁজছেন বলেন তো, কত নম্বর ক্যামব্রিজে আছে বলেন তো? লিস্ট অফ হেডিংস 1 নম্বর প্যাসেজে কয় নাম্বার ক্যামব্রিজে আছে, খুঁজছেন কেউ? এটা তো মনে নেই, কিন্তু দেখছিলাম আর কি। পাইছেন কিনা? এটা আপনারা খুঁজেনই নাই। তাহলে ডিরেকশন যদি ফলো না করেন তাইলে তো হবে না ভাই। ইউ হ্যাভ টু ফলো মাই ডিরেকশন। আচ্ছা, যাই হোক, তো এইভাবে করে আপনারা করতে থাকেন, আশা করা যায় ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে আহ বারবার যেটা বলতেছি যে আপনারা এইটা একটু ভালোভাবে সলভ করেন, ইনশাল্লাহ আহ এটা অবশ্যই হবে। কঠিন কোনো বিষয় না এটা, হ্যাঁ। ওকে।